উপস্থিত আছেন ফরিদপুরের অন্যতম শীর্ষ মুরব্বী হযরত মাওলানা আকরাম আলী সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, উপস্থিত ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের দায়িত্বশীল উপপরিচালক এবং উপস্থিত বিভিন্ন মাদ্রাসার মুহতামিমিন কেরাম, সিনিয়র শিক্ষক বৃন্দ এবং ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সেই সাথে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন করি যে আপনারা দ্বীনের অতন্দ্র প্রহরী হিসাবে নিজেদের দায়িত্ব পালনকে আরো কিভাবে সুসংহত করা যায়, আরো কিভাবে সুন্দর করা যায়, এই জন্য আজকের এই সুন্দর সেমিনারের আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুই শ্রেণীতে সৃষ্টি করেছেন, পুরুষ এবং নারী, এবং পুরুষ নারী উভয়েরই তাদের জীবনের প্রকৃত সফলতা অর্জনে ঈমান এবং আমল একই সমান গুরুত্বের সাথে প্রয়োজনীয় নির্ধারণ করেছেন। ঈমান এবং আমলের লাইনে একটা মানুষ যদি ন্যূনতম সঠিক পথে নিজেকে পরিচালিত করতে চায়, তাহলে তার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। আলহামদুলিল্লাহ, ইসলাম তার সূচনাকালীন সময় থেকে পৃথিবীতে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যে ওহী অবতীর্ণ হয়েছে, সেই ওহীর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন লেখাপড়ার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী যে জিম্মাদারি আল্লাহ রাসূলের উপর অর্পিত হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ জিম্মাদারি ছিল এই শিক্ষা বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যে কয়টি পরিচয় উম্মতের সামনে তুলে ধরেছেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিচয় হলো বুইসতু মুআল্লিমা, যে আমি শিক্ষক রূপে পৃথিবীতে প্রেরিত হয়েছি। এবং তার শিক্ষার বিষয় কি ছিল? কোরআনে পাকে একই আয়াত একাধিকবার উল্লেখিত হয়েছে এবং তার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ মৌলিক দায়িত্ব সমূহের উল্লেখ হয়েছে। আল্লাহ রাসূল সম্পর্কে কোরআনে পাকে আসছে যে তার দায়িত্বের মধ্যে এক নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, উম্মতকে কোরআনে পাকের তেলাওয়াত শোনানো এবং তেলাওয়াত শিক্ষা দেওয়া। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআনে কারীমের পুরা কোরআনকে মানুষের সামনে তার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ, মানুষের বোধগম্য হওয়ার মতো করে তাদের সামনে উপস্থাপন, এটার তালিম, এটা শিক্ষা, এটা আল্লাহ রাসূলের অন্যতম জিম্মাদারি। এবং কোরআনে পাকে উল্লেখিত বিধানাবলীর আমলি নমুনা তার কাজের মধ্য দিয়ে উম্মতের সামনে পেশ করা এবং এইটারও তালিম দেওয়া, এটাও ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা গুরুত্বপূর্ণ জিম্মাদারি। ওয়া ইউযাক্কিহিম, এবং কোরআনে কারীমে উল্লেখিত ঈমান, আমল এবং বিধানাবলী মানুষের স্বভাবজাত হিসাবে গড়ে তোলা, স্বভাবে পরিণত করা। কোরআনে কারীমের মধ্যে যে সকল সিফাত একজন মানুষের হওয়া দরকার, তার যে উল্লেখ রয়েছে,
এটাকে তার একেবারে স্বভাবে পরিণত করার জন্য মানুষের পিছনে মেহনত করা, এটাই হলো তাজকিয়ার মূল খোলাসা এবং সারাংশ। এই সকল জিম্মাদারি আল্লাহ রসুল তার 23 বছরের নবুয়তি জিন্দেগির মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ে পালনের মধ্য দিয়ে 13 লক্ষ সাহাবায়ে কেরামের একটা সুপ্রশিক্ষিত আদর্শ জামাত তিনি উম্মতের সামনে পেশ করে গেছেন। সেই সাহাবায়ে কেরাম থেকে নিয়ে ধারাবাহিকভাবে অদ্যাবধি পর্যন্ত আল্লাহ রসুলের উপরে অর্পিত সেই সকল জিম্মাদারি, তালিমে কিতাব, তালিমে হিকমত, তাজকিয়া, কোরআনে পাকের তেলাওয়াতের তালিম এবং ইত্যাদি, এইগুলা উম্মতের মধ্যে ধারাবাহিকভাবে চলমান রয়েছে। মুসলমানদের মধ্যে, মুসলিম নারীদের মধ্যে এই কোরআন সুন্নাহর তালিম এটা সবসময় সেই নববী যুগ থেকে বর্তমান পর্যন্ত প্রচলিত আছে। বাকি এক এক সময় এক এক রকমের বাস্তবতার নিরিখে তার ধরনের মধ্যে পরিবর্তন হয়েছে। কখনো এটা পারিবারিক গণ্ডির মধ্যে থেকেই খুব আভ্যন্তরীণ ভাবেই তাদের এই তালিম তাআল্লুমের চর্চা পুরুষদের পাশাপাশি নারীদের জন্য অব্যাহত রয়েছে। বর্তমান সময়ের বাস্তবতা নারীদের জন্য প্রাতিষ্ঠানিক কোরআন সুন্নাহ এবং দ্বীন ইসলামের শিক্ষা এবং চর্চার একটা পরিবেশ গড়ে তোলা, এটা ছিল সময়ের অপরিহার্য একটা প্রয়োজনীয় বিষয় এবং এটি বাস্তবতা। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম ওয়ারিসে নবী হিসাবে দ্বীনের প্রতিটা বিষয়ের সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা, এটা উলামায়ে উম্মতের জিম্মাদারি। সেই হিসেবে উলামায়ে কেরাম নারীদের কোরআন সুন্নাহ, দ্বীন ইসলাম, শরিয়াত, ইসলামী আখলাকিয়াত ইত্যাদি এগুলাকে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা দেওয়ার কার্যক্রমের দিকেও বিশেষভাবে মনোযোগী হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন সারা দেশে, সারা বাংলাদেশে ব্যাপকভাবে মেয়েদের দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার একটা ব্যাপক পরিবেশ আমরা প্রত্যক্ষ করছি। নারীদের মাধ্যমে আমরা যে একটা মৌলিক একটা চিন্তা, সমাজের মধ্যে একটা আমূল পরিবর্তন, সমাজ বিপ্লবের যে আমরা স্বপ্ন দেখি, এই সমাজ পরিবর্তন এবং সমাজ বিপ্লবের মধ্যে নারীদের মাধ্যমে একটা বড় ধরনের ভূমিকা পালন করা এটা সম্ভব এবং বাস্তবে হইল এটা যে আসলে তো সমাজ পরিবার থেকে হলে সমাজ, আর সমাজ থেকেই রাষ্ট্র। পরিবারের মধ্যে নারীদের যে একটা প্রভাব, নারীরা যদি তার পরিবারকে সুন্দর মতো গড়ে তোলার প্রতি বিশেষভাবে মনোযোগী হয়, তাহলে তার পক্ষে যতটা সহজে, যতটা ব্যাপকভাবে, যতটা মজবুতভাবে পরিবার গঠন করা সম্ভবপর, পরিবারের প্রতিটা সদস্যের প্রতি, নারীর সন্তানের প্রতিটা সন্তানের উপরে তার মায়ের যে প্রভাব, সেই প্রভাবটাকে যদি সমাজ পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগানো যায়, তাহলে এর মাধ্যমে সমাজ বিপ্লবের স্বপ্ন অতি সহজে বাস্তবায়ন করা সম্ভব। এই ক্ষেত্রে আমরা যদি আমাদের এই নারীদের দ্বীন শিক্ষার যে একটা পরিবেশ, দ্বীন শিক্ষার প্রতি তাদের যে আগ্রহ, কোরআন সুন্নাহ শিক্ষার প্রতি যে তাদের আগ্রহ এবং তাদের গার্জিয়ানদের যে এর প্রতি বিশেষভাবে মনোযোগ, এটাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমরা সমাজ পরিবর্তন এবং সমাজ বিপ্লবের সেই স্বপ্নকে আমরা খুব সুন্দর মতো দ্রুত গতিতে আমরা এগিয়ে নিতে পারি। এই ক্ষেত্রে আমরা যারা এই নারীদের ইলমে দ্বীন শিক্ষা এবং কোরআন সুন্নাহ শিক্ষা, দ্বীন শিক্ষার এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট আছি, আমাদেরকে এই বিষয়টাকে অত্যন্ত পরিকল্পিতভাবে এবং অত্যন্ত সুন্দরভাবে প্রশ্নের ঊর্ধ্বে থেকে এই কাজটাকে আমাদেরকে আঞ্জাম দিতে হবে। নারীদের বিষয়টা ইসলামের দৃষ্টিকোণ থেকে, কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এই স্পর্শকাতর বিষয়টাকে যদি
পরিকল্পিতভাবে সুন্দরভাবে মুরব্বীদের তত্ত্বাবধান এবং নিগরানির মধ্য দিয়া যদি আগানো না যায়, তাহলে তখন এইটা দেখা যাবে সমাজের মধ্যে বড় ধরনের ফিতনারও কারণ হতে পারে এবং ভালোর চাইতে মন্দ দিক আবার সামনে আসতে পারে। এই জন্য আমরা যারা এই নারীদের শিক্ষা কার্যক্রমের সাথে, বিশেষভাবে কোরআন সুন্নাহর এই শিক্ষা কার্যক্রমের সাথে আমরা সংশ্লিষ্ট, আমাদেরকে অত্যন্ত বিচক্ষণতার সাথে, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে, দায়িত্বশীলতার সাথে আমাদেরকে এই দায়িত্ব পালনে মনোযোগী হতে হবে। তার আগে আমি আয়েশা শেষ পেশ শুনতেছিলাম, আমাদের মুরব্বী হযরত আকরাম আলী সাহেব দাওয়াত বারাকাতুহু বলছিলেন যে আমাদের নারীদের এবং ছেলেদের উভয় ক্ষেত্রেই আমাদের দায়িত্ব পালনটা যথাযথ হওয়া, আর ওই দায়িত্ব পালন যথাযথ হওয়ার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালোভাবে গড়ে ওঠার জন্য পূর্ব শর্ত এবং তার বুনিয়াদ হল শিক্ষক এবং পরিচালক যারা থাকবেন তারা মানসম্পন্ন হওয়া, তাদের আত্মশুদ্ধি থাকা, তাদের আখলাকি উৎকর্ষতা থাকা, তাদের দায়িত্বশীলতার প্রতি মনোযোগী হওয়া। এটা নারীদের শিক্ষা প্রতিষ্ঠান, ছেলেদের শিক্ষা প্রতিষ্ঠান, উভয় প্রতিষ্ঠানের শিক্ষক এবং দায়িত্বশীলদের জন্য অপরিহার্য বিষয়। তবে এই ক্ষেত্রে আমি বলবো বিশেষভাবে যে আমাদের সমাজের যে বাস্তবতা, যে আমাদের দেশে ছেলেদের এই ব্যাপক কোরআন সুন্নাহর প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম, এটা যুগ যুগ ধরে চলে আসছে, শত সহস্র বছর ধরে। আমাদের এই আমরা যদি পাক ভারত উপমহাদেশের ইতিহাসই পর্যালোচনা করি, তাহলে 1866 সনে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে এই শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু নারীদের এভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম কোরআন সুন্নাহ, এটা কিন্তু ঠিক এত দীর্ঘ সময়ের নয়। শিক্ষা কার্যক্রম অবশ্যই নারীদের আছে, এটা পারিবারিক গণ্ডির ভিতরে থেকেই তারা তাদের শিক্ষা কার্যক্রম তারা আঞ্জাম দিয়েছে, শিক্ষা গ্রহণ করেছে, অভিভাবকরা তাদের শিক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এই ব্যাপক শিক্ষা ব্যবস্থাপনা, এটা যদি আমরা পর্যালোচনা করি, আমাদের বাংলাদেশ স্বাধীনতারও বেশ কিছু বছর পর দেখা যাবে বিগত 30-35 বছর থেকে এই নারীদের কোরআন সুন্নাহ এই প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাটা আমাদের এই কওমি ধারায় এটা ব্যাপক আস্তে আস্তে এটা বাস্তবে আসছে এবং বর্তমানে সেটা ব্যাপকতার দিকে এগিয়ে যাচ্ছে। একটা জিনিস যখন নতুন ভাবে আবার শুরু হয়, অনেক সময় তার মধ্যে অনেক দুর্বলতা থেকে যায়, তখন পর্যায়ক্রমে সেই দুর্বলতাগুলোকে চিহ্নিত করে, সেই দুর্বলতাগুলোকে দূর করা, ত্রুটি থেকে যায় সেগুলোকে চিহ্নিত করে সেইগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া, ওই কাজের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরই দায়িত্ব এবং কর্তব্য। এবং সেই সাথে যারা মুরব্বী ওলামায়ে কেরাম, যাদের দ্বীন ইসলামের প্রধান দায় দায়িত্ব যাদের কাছে বর্তায়, তাদেরও আমি মনে করি এই সকল বিষয়ের প্রতি বিশেষভাবে সুদৃষ্টি দেওয়া, এটার দিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া, এটা মুরব্বী ওলামায়ে কেরামের একটা গুরুত্বপূর্ণ জিম্মাদারি। আমাদের বাংলাদেশে এই কওমি আমাদের যে দেওবন্দি ধারার যে কোরআন সুন্নাহর এই সহিহ শিক্ষা ধারা, এটা জাতীয়ভাবে কওমি মাদ্রাসাগুলোর অভিভাবক প্রতিষ্ঠান হলো বিফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, বিফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশের পক্ষ থেকে মুরব্বিয়ানে কেরামগণ ছেলেদের শিক্ষা ব্যবস্থা, পাশাপাশি মেয়েদের শিক্ষা ব্যবস্থা, ছেলেদের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, ছেলে মেয়ে উভয় প্রতিষ্ঠানের শিক্ষকদের মান উন্নয়ন, তাদের তরবিয়াতি মান উন্নয়ন, এই সকল বিষয়ে বিভাগ তার সামর্থ্যের আলোকে এই ব্যাপারে যথেষ্ট মেহনত করে যাচ্ছে। এই ব্যাপারে আলাপ আলোচনা এবং গোটা বাংলাদেশে এর একটা সুন্দর পরিবেশ গড়ে তোলা, এটার জন্য বিফাকুল মাদারিসুল আরাবিয়া সবসময় কাজ করে যাচ্ছে। আমাকে যেহেতু মুরব্বীরা বিফাকের একটা খেদমতে একটা গুরুত্বপূর্ণ জিম্মাদারি আমার কাঁধে অর্পণ করেছে, এই জন্য আমাকে ওই বিষয়টা নিয়ে বিশেষভাবে ভাবতে হয়। আমি আমার সাধ্য অনুযায়ী মুরব্বীদের পরামর্শ এবং দিক নির্দেশনার আলোকে আমি ছেলেদের মাদ্রাসার পাশাপাশি মেয়েদের মাদ্রাসাগুলো কিভাবে আরো মানসম্পন্ন হয়ে
এগুতে পারে সেই দিকে আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা মেহনত করে যাচ্ছি। যেখানেই সুযোগ পাচ্ছি মহিলা মাদ্রাসার সংশ্লিষ্ট দায়িত্বশীল এবং শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি। মহিলা মাদ্রাসার অনেক দুর্বলতা আমাদের সামনে আছে। বোর্ড পরিচালনায় গিয়া আমাদের কেন্দ্রীয় পরীক্ষা হয়, এই সব বিষয়কে সামনে নিয়ে অনেক বেশ কিছু দুর্বলতা আমাদের সামনে আছে। সেইগুলোকে সামনে রেখে আমি সময় যেহেতু খুবই কম, 4-5টা মৌলিক কথা আমি বলবো। 1 নম্বর কথা হলো যে আমাদের মহিলা মাদ্রাসা, মেয়েদের এই মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে, প্রতিষ্ঠার ক্ষেত্রে ছেলেদের মাদ্রাসার তুলনায় মেয়েদের মাদ্রাসার আভ্যন্তরীণ পরিবেশ পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত হওয়া, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মেয়েদের কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি থেকে তারা তাদের জীবনে ঘর সামলাবে, ঘরকে সুশৃঙ্খল রাখা, পরিচ্ছন্ন রাখা, গুছগাছ করে রাখা, এটা যদি তার শিক্ষা জীবন থেকেই তারা শিখতে পারে। এই জন্য মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে দায়িত্বশীল এবং শিক্ষক শিক্ষিকাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিম্মাদারি হল মাদ্রাসার আভ্যন্তরীণ পরিবেশ পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত এবং সুশৃঙ্খল রাখা, এটার প্রতি বিশেষভাবে মনোযোগ দেওয়া। এটার জন্য প্রয়োজন হল মহিলা মাদ্রাসাগুলা ওই মহিলা মাদ্রাসার চিন্তাকে সামনে রেখে তার অবকাঠামো তৈরি হবে। আমরা অনেক জায়গায় বিশেষ করে শহর কেন্দ্রিক মহিলা মাদ্রাসাগুলো গড়ে উঠতেছে ভাড়া বাসায় হওয়ার কারণে দেখা যায় সেটার অবকাঠামো মাদ্রাসার সামঞ্জস্যপূর্ণ হয় না, মাদ্রাসার উপযোগী হয় না। বিশেষ করে নারীদের শিক্ষা ব্যবস্থা যে এর সাথে কিছু বৈশিষ্ট্যপূর্ণ বিষয়াদি আছে, ওই বিষয়গুলো সেখানে রক্ষা করা, লক্ষ্য করা আরো বেশি কঠিন হয়ে যায়। এই জন্য আমরা যারা নারীদের, মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে কিভাবে তাদের উপযোগী করে সুন্দর, সুশৃঙ্খল, পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত এবং নারীদের উপযোগী পরিবেশ নিশ্চিত করা যায়, এটা আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হল পুরুষদের মাদ্রাসায়, ছেলেদের মাদ্রাসা, কওমি মাদ্রাসায় আমাদের মুরব্বীদের কথা যে মাদ্রাসার ভিতরে তালিম যেরকম গুরুত্বপূর্ণ, তারবিয়াত সম গুরুত্বপূর্ণ, কোন অংশে কম নয়। ছাত্রদের জন্য যদি তারবিয়াত অবশ্যম্ভাবী প্রয়োজনীয় হয়, তাহলে ছাত্রদের, শিক্ষকদের জন্য তো তার থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষকের প্রভাবিত পড়বে ছাত্রছাত্রীদের উপরে। তো ছেলেদের মাদ্রাসায় মুরব্বীরা তালিম এবং তারবিয়াতকে সমান গুরুত্বের সাথে বিবেচনা করেন। মহিলা মাদ্রাসায় সমান গুরুত্ব দিলে হবে না, মহিলা মাদ্রাসায় তালিমের চাইতে তারবিয়াতের গুরুত্ব বেশি দিতে হবে। এটার প্রতি আমাদেরকে বিশেষভাবে মনোযোগী হতে হবে। কারণ প্রত্যেকটা মা তার প্রতিটা সন্তানের প্রথম শিক্ষা লাভ। সে হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে সংশ্লিষ্ট না থাকতে পারে, কিন্তু প্রতিটা মা তার সন্তানের জন্য সে শিক্ষা প্রতিষ্ঠান। অতএব প্রতিটা মা যদি আদর্শ মা হিসাবে গড়ে উঠতে পারে, তারা যদি তারবিয়াত ইয়াফতা হয়, তো তাদের সন্তানরা, তাদের ঘরের প্রতিটা ছেলে মেয়ে তারা জন্মগত ভাবেই এবং ছোট থেকেই তারা একটা ভালো পরিবেশ এবং তারবিয়াত নিয়ে তারা আস্তে আস্তে বড় হবে। এটা সমাজ পরিবর্তনের একটা বড় ধরনের ভূমিকা পালন করবে। এই জন্য এই বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে। মাদ্রাসার তারবিয়াতি পরিবেশ সুষ্ঠু, সুন্দর করা। এই ক্ষেত্রে তারবিয়াতি উন্নতির জন্য সুনির্দিষ্ট 2টা বিষয় বলবো। 1 নম্বর বিষয় হলো মেয়েদের প্রাতিষ্ঠানিকভাবে নামাজের গুরুত্ব তাদেরকে প্রতিষ্ঠান থেকেই তাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। মেয়েদের নামাজ যেহেতু স্বাভাবিকভাবে জামাতের সাথে হয় না, ছেলেদের তো তাদের নামাজের নির্দিষ্ট সময় থাকে, জায়গা থাকে, নিগরানির ব্যবস্থাপনা থাকে, এর মাধ্যমে তাদেরকে আস্তে আস্তে নামাজের ব্যাপারে তাদের গুরুত্ব তাদের দিলের মধ্যে বসিয়ে দেওয়া যায়। মেয়েদের ক্ষেত্রে অনেক সময় আমরা এই ব্যাপারে গাফেল থাকি না। মহিলা মাদ্রাসা প্রাতিষ্ঠানিকভাবে মেয়েদের জন্য নামাজের একটা সুন্দর জায়গা নির্ধারিত থাকা চাই। প্রতি ওয়াক্তের নামাজ যতক্ষণ সে প্রতিষ্ঠানে আছে, নামাজের নির্ধারিত সময় থাকা চাই। সেই সময়ে
নামাজের নিগরানির ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুন্দর মতো থাকা যায়। এবং মহিলাদের নামাজের ক্ষেত্রে তাদের মধ্যে এই ছোট্ট বয়স থেকে তাদের মানসিকতা গড়ে তোলা, মহিলাদের নামাজ আউয়াল ওয়াক্ত, আযান হবে তো মহিলাদের নামাজের সময়, তাদেরকে এই টেন্ডেন্সি, এই মানসিকতা তাদের গড়ে তোলার চেষ্টা করতে হবে। তারবিয়াতের লাইনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর 2 নম্বর বিষয় হলো যে আমাদের ছেলে মেয়ে উভয় মাদ্রাসায় একদম মক্তব থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে প্রতিটা কাজের সুন্নত তরিকা এবং প্রতিটা কাজের আগে পরের মাসনুন দোয়া শিক্ষা দেওয়া হয়। এটাকে মেয়েদের মধ্যেও আমাদের বিশেষভাবে কার্যকরী করার একটা সুন্দর উদ্যোগ এবং মানসিকতা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা দায়িত্বশীল এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে থাকা চাই। তারবিয়াতের লাইনে সুনির্দিষ্ট এই 2টা বিষয় বলে। 3 নম্বর বিষয়, ওটা তারবিয়াতের অন্তর্ভুক্ত, আবার ওটাকে আলাদাভাবে বলতে চাই জন্য যে ওইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো নারীদের মহিলার মাদ্রাসার ভিতরে 1 নম্বরে শরঈ পর্দা 100% প্রতিষ্ঠিত করার ব্যবস্থা নিশ্চিত করা। এখানে শরঈ পর্দার মধ্যে এটাও অন্তর্ভুক্ত, একজন গায়রে মাহরাম পুরুষ গায়রে মাহরাম নারীর সাথে প্রয়োজনে কথা বলতে হয়। প্রয়োজন ছাড়া কথা বলা এটাও পর্দার খেলাফ। আর প্রয়োজনীয় কথা বলারও ক্ষেত্রে কি তরিকা সেটাও শরীয়তে উল্লেখিত আছে। ওইগুলো আলোচনার মধ্যে থাকা চাই এবং ওটাও বাস্তবায়নের দিকে লক্ষ্য দেওয়া যায়। তো শরঈ পর্দা এটা মহিলা মাদ্রাসার ভিতরে 100% প্রতিষ্ঠিত করার প্রতি মনোযোগী হওয়া। অনেক মহিলা মাদ্রাসা আমরা লক্ষ্য করি মাদ্রাসার ভিতরে দায়িত্বশীলের ঘর থাকে, এটা তো নিজেকে একটা আগুনের মধ্যে নিক্ষেপ করার মতো। এটা কোন মহিলা মাদ্রাসায় এই ধরনের পরিবেশ হওয়া, এটা মুরব্বিয়ানে কেরামগণ কোনোভাবেই এটাকে অনুমোদন করতে পারে না। আমি মনে করি এলাকার মুরব্বিয়ানে কেরামগণ মহিলা মাদ্রাসা যখনই এরকম কোন আলোচনার সুযোগ আসবে, পরিদর্শনের সুযোগ আসবে, সেখানে এই বিষয়গুলা সুনির্দিষ্টভাবে এগুলোর প্রতি লক্ষ্য করবেন। এইগুলোর মধ্যে ত্রুটি থাকলে এগুলো সংশোধনের জন্য সুনির্দিষ্টভাবে নির্দেশ দিবেন। তাহলে ইনশাআল্লাহ এই ত্রুটিগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারব। ঠিক এমনি ভাবে মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষকরা পড়াইতে হয়, এখনো সেই পরিমাণ শিক্ষিকা আমরা তৈরি করতে পারি নাই। এটাও একটা দৃষ্টিভঙ্গি রাখা দরকার যে মহিলা মাদ্রাসায় যথাসম্ভব মহিলা শিক্ষিকার মাধ্যমে তাদের চাহিদা, তাদের প্রয়োজন মতো শিক্ষা কার্যক্রম পরিচালনা, এটা দৃষ্টিতে রাখা। বাকি প্রয়োজনের ক্ষেত্রে পুরুষদের দ্বারাও করা যায়, কিন্তু সেখানে এটা অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে। মাঝখানে শুধু একটা পর্দার আড়াল, এটা কোনোভাবেই ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নয়। অত্যন্ত মজবুত মানুষ তো এটা আল্লাহ বলে দিচ্ছেন, ইবলিস আমাদের প্রত্যেকের পিছনে লাগা আছে। যিনি শিক্ষক তার মধ্যে ইবলিস কাজ করতেছে, যে ছাত্রী তার ভিতরে ইবলিস কাজ করতেছে। অর্থাৎ এমন কোন পরিস্থিতি সৃষ্টি না হয় যে ইবলিস আমাদেরকে দিয়ে কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত করায় দিতে পারে। এই জন্য অনেক প্রতিষ্ঠানে আমরা দেখি বাস এখানে শিক্ষক, এখানে একটা শুধু কাপড়ের পর্দা, আর এখানে ছাত্র। এটা পর্দার বিধান এবং ফিতনা মুক্ত থাইকা প্রতিষ্ঠান পরিচালনার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ জিনিস। অর্থাৎ অবশ্যই মাঝখানে দেয়াল, কমপক্ষে গ্রিল, টিন ইত্যাদি যেটা যেখানে যেরকম এটা থাকবে, সেখানে আপনার ছোট জানলা থাকবে, তার মধ্যে গ্রিল থাকবে, তার মধ্যে পর্দা থাকবে, যাতে করে কোনোভাবেই এরকম কোন ধরনের ফিতনার শিকার না হতে পারে। এগুলা সুনির্দিষ্টভাবে এগুলো আলোচনার বিষয়। মহিলা মাদ্রাসায় তারবিয়াতের লাইনে এই বিষয়গুলো বিশেষভাবে ফিকির করা। তো মূল কথা আমি বলতেছিলাম যে পর্দার বিধানটা 100% মাদ্রাসার পরিবেশে কমপক্ষে নিশ্চিত করা, এবং এই মহিলা ছাত্রীদেরকে কেন্দ্র করে তাদের বাবা মা গার্জিয়ানদেরকেও পর্দার বিধানটা বুঝানোর একটা উদ্যোগ মহিলা মাদ্রাসার পক্ষ থেকে নিয়মিত নেওয়া। মহিলা মাদ্রাসায় এমনি আমাদের তো প্রাতিষ্ঠানিক সিলেবাসের মধ্যে, কিতাবাদের মধ্যে পর্দার বিধান আসে, কিন্তু আমি মনে করি প্রতিটা মহিলা মাদ্রাসায় এই পর্দার হুকুমটাকে মোটা মোটা কথাগুলা আলাদা একটা তালিমের মাধ্যমে বা শীট তৈরি করার মাধ্যমে
প্রতি বছর কমপক্ষে 2-3 বার ছাত্রীদের মধ্যে আলোচনার মাধ্যমে একটা ছাত্রী যদি 1 বছরও মহিলা মাদ্রাসায় পরিবেশে কাটানোর সুযোগ পায়, সেও যেন পর্দা বিষয়ে মোটা মোটা কথাগুলা তার দেহেরে নিয়ে দিলের মধ্যে নিয়ে সেখান থেকে যেতে পারে। এটার প্রতি বিশেষভাবে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। তো পর্দাটাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া। 4 নম্বর কথা বলবো যে মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠায় আমরা দেখছি এখন যারা এগিয়ে আসতেছেন তাদের উপরে তুলনামূলক ওলামায়ে কেরামের দিনদারদের আস্থা অনেক সময় কম থাকে। আমাদের মুরব্বিয়ানে কেরাম কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, যেখানে বড় বড় গুরুত্বপূর্ণ জিম্মাদার ওলামায়ে কেরাম আছেন, তাদের তত্ত্বাবধানে মহিলা মাদ্রাসাগুলো অনেক জায়গায় অনেকাংশেই অনেক ক্ষেত্রেই গড়ে উঠছে না। এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো যে আমাদের যে কোনো এলাকা ভালো যে সকল ছেলেদের প্রতিষ্ঠান আছেন, ওই প্রতিষ্ঠানগুলোর তত্ত্বাবধানে মহিলা শাখা গড়ে ওঠা। কারণ দেখা যাবে তাদের একটা অভিজ্ঞতা আছে এবং তাদের উপরে মানুষের আস্থা আছে, এবং আশা করা যায় যে ওই ধরনের মুরব্বিয়ানে কেরাম দায়িত্বশীলদের পক্ষ থেকে যদি মহিলা শাখা তৈরি করার একটা উদ্যোগ দেওয়া হয়, তাহলে মহিলা মাদ্রাসাগুলো আরো বেশি মানসম্পন্ন হওয়ার আশা করা যায়। আমি এটার দ্বারা যারা প্রতিষ্ঠান পরিচালনা এবং প্রতিষ্ঠা করতেছেন তাদেরকে খাটো করা কোনোভাবেই উদ্দেশ্য নয়। বাকি এই মহিলা মাদ্রাসার শিক্ষা কার্যক্রমটাকে আরো কিভাবে মজবুত করা যায়, আরো কিভাবে আরো মানসম্পন্ন করা যায়, আরো ভালো করা যায়, সেই দৃষ্টিকোণ থেকে আমি আমার এই পরামর্শটা আপনাদের সামনে পেশ করলাম যে মুরব্বিয়ানে কেরামগণ কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলা তাদের তত্ত্বাবধানেও যদি মহিলা মাদ্রাসা গড়ে ওঠে এবং অন্য যারা গড়বেন তারা ঠিক তাদের নিয়ম ফলো করে যদি তাদের মাদ্রাসাগুলো পরিচালনা করে, তাহলে মহিলা মাদ্রাসা যে সকল ত্রুটি বিচ্যুতি আছে ওই ত্রুটি বিচ্যুতিগুলো থেকে মুক্ত হয়ে আরো ভালোভাবে আরো মজবুতির সাথে এই প্রতিষ্ঠানগুলো এগিয়ে যেতে পারে। আমরা সমাজের বাবা মাদের অবস্থা পর্যবেক্ষণ করছি, লক্ষ্য করছি যে তারা তাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়ানোর প্রতি অনেক বেশি ঢুকছে, অনেক বেশি আগ্রহী হচ্ছে। এই আগ্রহটা যেন আমাদের কোন ত্রুটির কারণে এই আগ্রহের মধ্যে যেন বাধা না পড়ে, এটাকে ধরে রাখা এবং এটা আরো যেন আগ্রহ বৃদ্ধি পায়, এটা আমাদেরই দায়িত্ব কর্তব্য। সেই ক্ষেত্রে আমাদের এই সকল বিষয় যদি আমরা আরো দৃষ্টি দেই, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আমাদের মহিলা মাদ্রাসাগুলা আরো সুন্দর মতো চলবে, আরো সুন্দর মতো এগিয়ে যাবে, আমাদের মেয়েরা আরো আদর্শ হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। এর মধ্য দিয়া আমাদের এই কোরআন সুন্নাহ তালিম ছেলেদের এবং মেয়েদের মধ্যে ব্যাপকভাবে গোটা দেশের মধ্যে এই কোরআন সুন্নাহ তালিম ব্যাপকতা লাভ করবে। সমাজ পরিবর্তনে, সমাজ বিপ্লবে এই ছেলে মেয়েরা সম্মিলিতভাবে গোটা সমাজের মধ্যে যখন ভূমিকা পালন করবে, তখন অতি দ্রুত সমাজ পরিবর্তনের স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়ন লাভ করবে। আমি যেহেতু সময় একদম একটু লম্বা হয়ে গেল, আমি আমার কথা এর মধ্য দিয়ে শেষ করতে চাই যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, এখানে আপনারা আঞ্চলিকভাবে ঐক্যবদ্ধ হয়েছেন। আপনাদের ঐক্যকে মহিলা মাদ্রাসার তালিম এবং তারবিয়াত উভয় লাইনের উন্নয়নে আপনারা এই ঐক্যকে বিশেষভাবে কাজে লাগাবেন। আপনারা সুন্দর মতো ইতিবাচকভাবে পরামর্শ দিবেন। কোন ক্ষেত্রে একটু কঠোর হতে হলে কঠোর হবেন, কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থার উপরে যেন কোনো প্রশ্ন সৃষ্টি হতে না পারে, এই বিষয়টা দায়িত্বশীলদেরকেই বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এর প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং আপনাদের এই সুন্দর আয়োজনের জন্য আপনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।